This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. गंगा जी यहाँ बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं, अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। দেখুন সোনা আর খাদের হিসেবটা মিলে যাওয়ায় আর্কিমিডিস ইউরেকা ইউরেকা বলে লাফিয়ে উঠেছিলেন। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ওই বিহার জয়ের দিন গামছা উড়িয়ে সেলিব্রেট করেছিলেন, আপনাদের মনে আছে? দুটোই প্রায় একই রকমভাবে আমরা ভাবতে পারি। রাজনৈতিক অঙ্ক মিলে যেতে এই যে প্রধানমন্ত্রীর মধ্যে একটা বিশেষ তৃপ্তি ধরা পড়েছিল, তারই ওই শরীরী পরিভাষায় যে সেই উচ্ছ্বাসটা ছিল তারই বহিঃপ্রকাশ হচ্ছে ওই গামছা ওড়ানো। আপনাদের মনে আছে সৌরভ গাঙ্গুলির সেই ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের পর লর্ডসের বারান্দার থেকে জার্সি ঘোরানোর ছবিটা? সবই তো এক, কিন্তু অঙ্কটা মিলিয়ে দেওয়ার প্রশান্তি, তৃপ্তি, তারই বহিঃপ্রকাশ এগুলো, সেটা কিন্তু এক্ষেত্রে সৌরভের ক্ষেত্রে জানতাম, আর্কিমিডিসেরটা তিনি পরিষ্কার করে দিয়েছিলেন। কিন্তু নরেন্দ্র মোদীরটা শুধু সোজা সাপটা যেটা চোখের সামনে দেখছি, বিহার জয় করাচ্ছিল, জিতেছেন সেই জন্যই উচ্ছ্বাস। এর পেছনে অঙ্ক মেলানোর কোনো উচ্ছ্বাস নেই? নিশ্চয়ই আছে, কিন্তু অঙ্কটা কি সেই অঙ্কটা তখন মাথায় আসেনি। কিন্তু খেয়াল করে দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। তিনি কি বলেছিলেন বিহারের জয় বাংলার জয়ের রাস্তাও দেখিয়ে দিয়েছে। এবার ওইটুকুনিও শোনার পর থেকে সেই প্রশ্নটা সবার মধ্যে আসতে শুরু করেছিল যে বাংলা জয়ের রাস্তা মানে তো নর্মাল, বিহারের পর বাংলা, তাহলে বিহার জিতে গেছে, এবার বাংলা জিতে যাবো। এতদিন ধরে এর আগেও তারা বলেছেন আব কি বার 200 পার, এই সমস্ত তো শুনে ফেলেছি, সেরকমই আরেকটা বক্তব্য। কিন্তু যদি জয়ের রাস্তা কোনটা এটা কেউ জিজ্ঞেস করে, এবার কিসের জন্য তারা আত্মবিশ্বাসী, এটা যদি তখন মনের মধ্যে খচখচ করে, তখন তো হাতের মধ্যে একটাই কমন জিনিস ছিল, এসআইআর। মনে ছিল বিহারে এসআইআর হয়েছে, বিজেপি জিতে গেছে, এবার নিশ্চয়ই বাংলাতেও এই এসআইআরটা একইভাবে বিজেপিকে সুবিধে করে দেবে, এটা নিশ্চয়ই তিনি ভাবছেন। এই জন্যই এত উচ্ছ্বাস, এত আত্মবিশ্বাস। এবং দেখুন এর মধ্যে কোনো ভুল নেই, কিন্তু প্রাথমিকভাবে এটাই মাথায় আসাটা স্বাভাবিক। বাংলার বিজেপি নেতাদের হুঙ্কার আর তৃণমূলের সঙ্গে তরজা দেখুন খেয়াল করে পরবর্তী ক্ষেত্রে এই সবই তো ওই এসআইআরকে কেন্দ্র করেই। এর সঙ্গে জুড়ে যাচ্ছে অনুপ্রবেশ, জনবিন্যাস, ডিটেনশন ক্যাম্পের প্রচার, সব মিলিয়ে অঙ্ক মেলানোর একাধিক শিওর শর্ট ফর্মুলা যে হাতের মধ্যে রয়েছে, তখন কিন্তু সেটাই মনে হয়েছিল। मालदा मुर्शिदाबाद और पूरा संसार बना है, इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। एनआरसी लागू करिए। एनआरसी बांग्लाয় হবে না। बॉर्डर के इलाकों में डेमोग्राफी बदलने की साजिशें चल रही है। আর রোহিঙ্গা বাংলায় কে নিয়ে এসেছে? আমরা কোথা থেকে নিয়ে আসবো? রোহিঙ্গা তো তোমার মণিপুর দিয়ে আসবে, মিজোরাম দিয়ে আসবে, त्रिपुरा দিয়ে আসবে, নাগাল্যান্ড দিয়ে আসবে। ये राष्ट्रीय सुरक्षा के लिए बहुत बड़ा खतरा है। শুধু দোষ দিলে হবে? एक डेमोग्राफी मिशन शुरू किया जा रहा है। এই এসআইআর চক্রান্তের পেছনে আছে এনআরসি। আমার গলা কেটে দিলেও আমি কোনো ডিটেনশন ক্যাম্প করব না আর কাউকে তাড়াবো না। দেখুন ওই উত্তরপ্রদেশে তো জেলায় জেলায় ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ গেছে, কিন্তু বাংলায় তো ডিটেনশন ক্যাম্পের প্রশ্নই এখনো পর্যন্ত ওঠেনি। কিন্তু শুনলেন তো মমতা বন্দ্যোপাধ্যায় ডিটেনশন ক্যাম্পের টেনশনটা তৈরি করে দিলেন। সিপিএম বলবে দেখেছো সংখ্যালঘুদের অ্যাটেনশন পেতেই 9কে 6 করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী, ডিটেনশনের টেনশন ছড়াচ্ছেন। সব কিছুর পেছনে এই একটাই উদ্দেশ্য, অ্যাটেনশন পাওয়া। এবার 2019 আর 21 ছিল সিএকে কেন্দ্র করে একটা আতঙ্ক ছড়ানো, এবার সেটার
বেস কি ছিল, কোনটাকে ধরে? না এনআরসিকে ধরে, সিএকে ধরে এনআরসি গতবার ছিল, আর এবার এসআইআরকে ধরে এনআরসি। পৌঁছতে হচ্ছে এনআরসিতে, কারণ এনআরসিটা বেশ আতঙ্ক ছড়ানোর পক্ষে উপযুক্ত জিনিস, একেবারে চেনা পাটিগণিক, চেনা অঙ্ক। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও কি বাংলা নিয়ে এই একই অঙ্ক কষছেন নাকি তার মাথায় অন্য কোনো অঙ্ক খেলা করছে? এটাই আসল ব্যাপার। এই সব কটা কথা বলছি তার কারণ বেশ কিছু ইঙ্গিত পাচ্ছি, যে ইঙ্গিতগুলো দেখে মনে হচ্ছে আমরা এই যাবতীয় চোখের সামনে এই বিভিন্ন নেতা নেত্রীদের বক্তব্য, এসআইআর নিয়ে লাফালাফি, এই সব কিছুর মাঝখানে একটা শিওর শট অঙ্ককে কোথাও গিয়ে দেখতে ভুলে যাচ্ছি। এমন একটা অঙ্ক, যে অঙ্কটা হয়তো এতদিন ধরে আমাদের রাজ্যে সাম্প্রতিককালে এই ভোটগুলোর নিয়ামক ভূমিকা পালন করে এসছে, অর্থাৎ এটার ওপর ডিপেন্ড করেই আমাদের এখানে জয় পরাজয়ের ফয়সলা হয়েছে। আমরা সেগুলো ভুলে যাচ্ছি কি, সেটাই মনে হচ্ছিল। দেখুন, আজ তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের একটা মন্তব্য শুনে ওই নরেন্দ্র মোদীর বক্তব্যটা আবার মাথার মধ্যে জাস্ট চাক করে উঠল। তাই তো, একটা অঙ্ক তো এর মধ্যে লুকিয়ে ছিল, সে অঙ্কটা চোখের সামনে ছিল, কিন্তু এই অঙ্কটা আমরা কি মিস করছিলাম? আর এই অঙ্কটাই কি নরেন্দ্র মোদী কষতে শুরু করেছেন? কেন বলছি, একটু বক্তব্যটা শুনুন, তাহলে আপনাদের বুঝিয়ে বলতে আমার সুবিধা হবে। বাবরি মসজিদ করার জন্য এটা সাসপেন্ড হয়েছে বলে আমার মনে হচ্ছে, কাজে আমি সেই সিদ্ধান্ত থেকে পিছু হটব না। তাতে আমার জীবন চলে গেলে যাবে, আমি শহীদ হয়ে গেলে শহীদ হয়ে যাব, কিন্তু 6 তারিখে যেটা বাবরি মসজিদের শিলান্যাস সেটা হবে। আপনি রেজিনগরে থাকেন, ভরতপুরের বিধায়ক, কেন বেলডাঙ্গায় বাবরি মসজিদ হবে? কারণ বেলডাঙ্গা কিছুদিন আগে কমিউনাল সেন্সিটিভ জায়গা ছিল এবং সেইখানে করলে রাইট লাগাতে সুবিধা হবে। যে ববি হাকিম এত নিয়ম নীতি শোনাচ্ছে, সে কেন বলেছিল যে মুসলিম হয়ে যারা জন্মায়নি তারা সব অভাগা? কেন বলেছিল? সেটা কি সাম্প্রদায়িক কথা ছিল? সাম্প্রদায়িক শক্তিকে সম্মান জানাই না, আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, সে যেই হোক। ঠিকই বলছেন, দাঙ্গা কেউ করলে ওনার প্রশাসন কিসের জন্য আছে? আজকে খুব মনে পড়েছে সাম্প্রদায়িক দাঙ্গা আমরাও জীবনে করিনি। দাঙ্গা লাগলে ভোটের সমীকরণ হবে, সেই ভোটের সমীকরণে বিজেপিকে সাহায্য করার জন্যে আজকে তারা এই কাজটা করবার চেষ্টা করছে। বিজেপির বিরুদ্ধেও নির্বাচনে লড়াই করব এবং তলে তলে বিজেপির সাথে যাদের আন্ডারস্ট্যান্ডিং সেই তৃণমূলের সঙ্গেও লড়াই করব। বিজেপিকে 19-এ উনি জয়েন করলেন এবং ক্যান্ডিডেট হলেন, মানে সেই বিজেপিতে ক্যান্ডিডেট হলেন, সেখানে ডিভিশনাল পলিটিক্স, আবার এখন এসে ফান্ডামেন্টাল পলিটিক্স করার জন্য আবার এই বাবরি মসজিদের নামে ডিভিশন করার চেষ্টা করছেন। বেশ করেছি, ক্ষমতা থাকে তো রুখে নেবে, বেশ করেছি। আগামী দিনে এই আরএসএস মার্কা মুখ্যমন্ত্রীর থেকে ডাইরেক্ট বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হোক, আমি ওয়েলকাম জানাবো। ভেতরে ভেতরে যোগাযোগ রাখবে আমাদের কারো সাথে, সাম্প্রদায়িকতা করবার জন্য টাকা দিয়ে ফান্ডিং করবে। আমার কাছে সরাসরি মহারাষ্ট্রের কোনো একটা দলের, যিনি মহারাষ্ট্র সরকারের ডেপুটি সিএম আছে এবং সে রাজ্যসভার মেম্বার প্রফুল্ল পটেল, তারা আমাকে সরাসরি বলেছে যদি আপনি আমাদের দলের রাজ্যের দায়িত্ব নিয়ে আমাদের প্রতীকে লড়াই করেন। টাকা খেয়ে ইলেকশনের আগে বিজেপির তাবেদারি করে, তারা হচ্ছে দেশের শত্রু। দেখুন, এই যাবতীয় বক্তব্যগুলো অনেকটা তরজার মতো, তো একটার পিঠে আরেকটা কথা, কিন্তু একটা গল্প বলছে। গল্পটা খুব ভালো করে মনে করুন, এবং গল্পটা আগের সেই নীতির গল্পগুলো সেই রকম আর কি, সব কিছু শেষে একটা শিক্ষা থাকে। এই গল্পগুলোর মধ্যেও একটা শিক্ষা রয়েছে, শিক্ষাটাও একদম শেষেই রয়েছে। ওই যে শুনলেন, যেটা বললেন, সবাই বললেন অবশ্য, কিন্তু সবার বক্তব্যটা ধরলে একটা বেসিক শিক্ষা আছে, সেটা হচ্ছে যে আমাদের রাজনীতির মূল জায়গাটা, যাবতীয় অঙ্কটা, সেটা একটা জায়গায় আটকে আছে, সেটা হচ্ছে ধর্ম। একদম এই ধর্মটাকেই কেন্দ্র করে আমাদের রাজনৈতিক যত দল, যত নেতা, তারা আঁক কষেন, এটা পরিষ্কার বুঝে গেলাম।
যত চোখের সামনে দেখছিলেন বিভিন্ন ইস্যু টিস্যু, সিএ, এনআরসি, এসআইআর, কিছু না, ধর্ম। আজকেই আমাদের ওই মালদা থেকে একজন পরিচিত ব্যক্তি এসেছিলেন, তিনি ওখানকার খবরাখবরগুলো খুব ভালো রকম রাখেন আর কি। তিনি বললেন আর কোনো কিচ্ছু নেই, ওই মানে কি হলো না হলো, চাকরি গেল, দুর্নীতি হলো, এসিএ, এসআইআর, এসব ভুলে যান। ভোট একটা জিনিসেই হবে, কিসে? ধর্মে। বুঝতে পারলেন? এবার এই বক্তব্যগুলো শুনলে বুঝতে পারবেন যে আসল জায়গাটা হচ্ছে ওই ধর্ম, এবং ধর্মকে কেন্দ্র করেই যা কিছু হচ্ছে, এবং সেটাই ওই যাবতীয় রাজনীতিকদের মাথার মধ্যে রয়েছে। এবং সেখানে ইন্ধনগুলো কিভাবে আসছে, কার সাথে কি সমীকরণ তৈরি হচ্ছে দেখুন। সবাই সবার হাটে হাড়ি ভেঙে দিচ্ছে। একদিকে তৃণমূলের তরফ থেকে অভিযোগ জানানো হচ্ছে যে ওই হুমায়ুন কবিরের সাথে বিজেপির তলায় তলায় যোগাযোগ রয়েছে, আর হুমায়ুন কবির তিনি অভিযোগ করছেন যে তলায় তলায় যথেষ্ট ভালোভাবে বিজেপির সঙ্গে যোগাযোগ রয়েছে তৃণমূলে। এবং লাস্ট বক্তব্যটা খেয়াল করে দেখুন, সরাসরি বললেন যে এই জায়গার থেকে তার মনে হচ্ছে ওই বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হলে ভালো। এবার এক ধাপে ধাপে আসুন। তারপরের পার্টটা, তাকে অজিত পাওয়ারের এনসিপির তরফে যোগাযোগ করা হয়েছিল। অজিত পাওয়ার, এনসিপি, চমকে গেছেন তো। এত দল থাকতে আমরা সরাসরি জানি যে এই ধরনের যাদের একটু মাস বেস আছে, যারা বিশেষ করে ধরুন সংখ্যালঘু ভোটটাকে সঙ্গে রেখে দিয়েছেন, যা করছেন, এই যে বললেন তাকে খুন করা হতে পারে, তিনি শহীদ হতে পারেন, এই সব কিছু বলা তো এইটা প্রমাণ করার জন্য যে এই ধর্মের জন্যই তিনি প্রাণ দিতে রাজি। এটা যত বেশি প্রচার করবেন তার মনে হয়েছে যে তত বেশি করে মুসলিমরা তার সঙ্গে থাকবেন, তাকেই মাসিহা বলে মনে করবেন। আসল লক্ষ্য তো সেটাই, মুসলিম ভোটের ধারক বাহক তিনি, এটাই প্রমাণ করা। তিনি হঠাৎ করে নাম করলেন কার? অজিত পাওয়ারের। এবার ভাবুন, যার পেছনে এরকম, যদি ওনার দাবিগুলো সত্যি হয়, যদি সত্যি মুসলিম ভোটের ক্ষেত্রে তার কোনো প্রভাব থাকে, তাহলে তার পড়ে থাকার কথা না। সবাই তো কেউ না কেউ ঝাঁপিয়ে পড়ে তাকে ঘরে তুলে নিয়ে যাবে। ঘরে তোলার জন্য সবার আগে কে এগিয়ে এলো? অজিত পাওয়ারের এনসিপি। অজিত পাওয়ার তো মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী, শরদ পাওয়ারের ভাইপো, যে ওই মূল এনসিপির থেকে বেরিয়ে এনডিএতে যোগ দিয়েছে। এনডিএতে মানে বিজেপির সরকারের সেখানে যোগ দিয়েছে। দেখুন, মহারাষ্ট্রে কৃষি নির্ভর রাজনীতি করে এনসিপি, তাদের কোনো সংখ্যালঘু বেসও নেই, নীতিও নেই, ওটা নিয়ে বিশেষ মাথা ব্যথাও নেই। তারা ওখান থেকে উজিয়ে এসে এই মুর্শিদাবাদে হঠাৎ হুমায়ুন কবিরের সাথে যোগাযোগ করবে কেন? এবার একটু খেয়াল করে দেখুন, 14ই নভেম্বর প্রধানমন্ত্রীর ইঙ্গিতটা, বিহারের গঙ্গা পশ্চিমবঙ্গে যায় এবং প্রথম স্টপেজটা দেয় এই মুর্শিদাবাদেই। মানে বিহারের অঙ্ক মুর্শিদাবাদেই যে প্রথম স্টপেজ দেবে, তাতে আর আশ্চর্য কি? হুমায়ুন তিনি বাবরি মসজিদের শিলান্যাসটা শেষ পর্যন্ত যদি করে উঠতে পারেন, তাহলে যেটুকুনি ধর্মীয় মেরুকরণ হবে তাহলে তো বিজেপিরই সুবিধা হবে, এতে তো কোনো সন্দেহ নেই। এটা আশঙ্কা করেই তো তৃণমূল তেড়ে ফুঁড়ে উঠে তার বিরুদ্ধে ব্যবস্থা নিল। হয়তো তাদের অঙ্ক কষে মনে হয়েছে যে গরম গরম কথা বলে যে ধর্মীয় বিভাজনের জায়গাটা, সেটা যদি হুমায়ুন বাড়িয়ে দেন, তাতে তাদের যতটা না লাভ, তার থেকে অনেক বেশি লাভ হয়তো হয়ে যাবে বিজেপির। সেই জন্যই তো এতদিন তিনি এত কিছু বলার পরেও কেউ কিচ্ছু করেননি, সবাই দেখছিলেন। আর এবার তড়ি ঘড়ি তাকে ডেকে নিয়ে, এবং প্রশাসনিক বৈঠকের দিন তাকে ডাকা হলো। ডেকে তিনি যখন পৌঁছলেন, তখন এপাশে ঠিক একই সময়, নাটকীয় পুরো ব্যাপারটা, তাকে সাসপেন্ড করার কথা ঘোষণা করা হলো। কে ঘোষণা করলেন? ফিরহাদ হাকিম। বার্তা কোথায় গেল? সংখ্যালঘুদের কাছে বার্তা গেল। এবং একই সঙ্গে এখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বার্তা দিলেন কাদের? সংখ্যাগুরু হিন্দুদের। একসঙ্গে সব পক্ষের কাছে বার্তা চলে গেল। এবার সেই জায়গায় মাঠে নামলো কে? সবার আগে অজিত পাওয়ার।
হুমায়ুনের তথাকথিত ওই হবু ধর্মনিরপেক্ষ দল যেটা তিনি তৈরি করবেন বলেছেন, কালকেই নাকি তিনি তৃণমূল ছাড়বেন এবং এই দলটা তৈরি করবেন, তারা যদি 135টা আসনে প্রার্থী দেয় তাহলে তার 74টাই হবে সেই আসন যেখানে মুসলিম ভোট 40% বেশি। বুঝতে পারছেন? এবং হুমায়ুনের এই বাবরি মসজিদ রাজনীতি সেটা এই মুসলিম ভোটই ভাঙবে, এতেও তো সন্দেহ নেই। এবং সেটা ভোটের অঙ্কে বিজেপিকেই সুবিধে করে দেবে, এতেও তো কোনো সন্দেহ নেই। দেখুন, ইতিমধ্যেই বলা হচ্ছে যে মিম এ রাজ্যে এতদিন তারা অতটা তৎপর ছিল না। আমাদের সংবাদদাতারা জানাচ্ছেন যে বিভিন্ন জায়গায় হঠাৎ করে মিমের তৎপরতা বেড়ে গেছে। অতীতেও শোনা গেছে যে মিম এ রাজ্যে আসবে, এসে তারা প্রার্থী দেবে এবং সেটাতে মুসলিম ভোটে ভাঙন ধরাবে, তাতে শাসক দলের ক্ষতি, মানে তৃণমূলের ক্ষতি, বিজেপির লাভ। কিন্তু সেইভাবে তারা নামেনি, সাফল্যও পায়নি। কিন্তু এবার এই পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে, বিহারে মিম যে 5টা আসন পেয়ে গেছে, তারপর থেকে তাদের এই পাশে তৎপরতাও বেড়ে গেছে। তার মানে একের পর এক শক্তি তারা ঢুকছে, যাদের লক্ষ্য ওই মুসলিম ভোট ব্যাংকে ফাটল ধরানো। এটা যত বেশি হবে তত বেশি তো তৃণমূলের ক্ষতি। সুতরাং তৃণমূলের সন্দেহটা অমূলক নয় এবং পদক্ষেপ যেটা করেছে তারা সেটাও ভিত্তিহীন নয়, এটা এবার পরিষ্কার বুঝতে পারছেন। হুমায়ুন মুর্শিদাবাদে বাবরি মসজিদ করলে ওই দক্ষিণবঙ্গে হিন্দু সংখ্যাগরিষ্ঠ আসনগুলোতে মেরুকরণ হওয়ার আশঙ্কা ছিল, তাতে তৃণমূলের ক্ষতি হতো, অনেক বেশি ক্ষতি। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেইছেন, একটা ধান পচে গেলে তাকে আলাদা করে দিতে হয়, নাহলে গোটা জমির ধান পচিয়ে দেয়। মানে এটাকে একটু ব্যাক ক্যালকুলেশনে যদি অঙ্কটা দেখেন তাহলে উত্তরটা কিন্তু মিলে যাবে। একটু পিছিয়ে গিয়ে দেখুন, কিন্তু অঙ্কটাই তো এতদিন মাথায় ঢুকছিল না। হুমায়ুন কবিরের কাছে অজিত পাওয়ারের তরফ থেকে প্রস্তাবটা এলো কেন, এটা যদি ভাবেন তাও প্রাথমিকভাবে আপনাদের একটুখানি ধাঁধা লাগবে। অজিত পাওয়ারের এনসিপি তো সংঘ পরিবারের অংশও নয়। এখানেই বিহারের অঙ্কটা বুঝতে হবে। বিহার নয়, বিহার মডেলের যে অঙ্কটা সেটা আসলে কষা হয়েছিল মহারাষ্ট্রে। এটা রাজনীতির একদম নতুন ফর্মুলা। ওই বলে না, এবারের পুজোয় নতুন ট্রেন্ড, নতুন ফ্যাশন, একটা ইনথিং। আমাদের ভারতীয় রাজনীতিতে এই মহারাষ্ট্র ফর্মুলা ওরফে বিহারের অঙ্ক, এটা হচ্ছে সেই ইনথিং। খুব ইন্টারেস্টিং। দেশ এবার দেখবে আমি জোট ধর্ম পালন করার উপযুক্ত কিনা। 2024 লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর নাকি একথাই বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরের 1.5 বছরে জাতীয় রাজনীতিতে অকল্পনীয় দৌড় শুরু হয়েছে বিজেপির। জোট রাজনীতির সাফল্যের লক্ষণীয় প্রভাব দেখা গেছে মহারাষ্ট্র ও বিহারে। মহারাষ্ট্রে 148 আসনে লড়েছে বিজেপি। শিন্ডেপন্থী শিবসেনাকে ছাড়ে 80টি আসন, অজিত পাওয়ারের এনসিপিকে ছাড়ে 53টি আসন। 148 আসনে লড়ে 132-এ জেতে বিজেপি। আসন বন্টনে শরিকদের প্রতি উদারতা দেখিয়েও রেকর্ড আসনে জিত। শুধু তাই নয়, শরিক দলগুলিও যাতে রেকর্ড সাফল্য পায় তার জন্য গা ঘামিয়েছে বিজেপি কার্যকর্তারা। ফলে মহারাষ্ট্রে কোনো হিসেবেই বিজেপিকে বাইরে রেখে কেউ সরকার তৈরির পরিস্থিতিতে নেই। একই পরিস্থিতি বিহারেও। বিহারে 101 আসনে প্রার্থী দেয় বিজেপি। নীতিশ কুমারের জেডিইউ লড়ে 101 আসনে, চিরাগ পাসওয়ানের এলজেপি লড়ে 29টি আসনে। জোটসঙ্গী আর 2 দল পায় 6টি করে আসন। 101 আসনে লড়ে রেকর্ড 89 আসন জিতেছে বিজেপি। বিহারেও বিজেপিকে বাইরে রেখে কেউ সরকার তৈরির কোনো পরিস্থিতিতে নেই, তাও নীতিশকেই মুখ্যমন্ত্রী রেখে দিয়েছে বিজেপি। বিহারে শরিকদের আসন ছাড়াই উদারতা দেখানোই নয়, শরিক দলগুলির মধ্যে আপোষ বিবাদ মেটানো, জাতের রসায়ন যাতে ঠিকঠাক হয় সেজন্য উপযুক্ত সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বিহারে সব করেছে বিজেপি। বিজেপি এখন শুধু নির্দিষ্ট রাজনৈতিক দল নয়, গোটা এনডিএকেই পরিচালনা করছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান। তাই মুর্শিদাবাদের হুমায়ুন কবিরের কাছে অজিত পাওয়ারের প্রস্তাব আসতে দেখে কেউ অবাক হচ্ছেন না। সন্দেহ জোরালো, এর পিছনে বিজেপিই রয়েছে। দেখুন, বিহার আর মহারাষ্ট্রে বিজেপি
সংখ্যাগরিষ্ঠ দল ছিল, সরকারে ছিল, সেখানে সরকার ধরে রাখার অঙ্কটা একটু আলাদা। কিন্তু এখানে তো বাংলায় তো তৃণমূলের সরকারকে ফেলতে হবে, এখানে বিহার মহারাষ্ট্রের অঙ্ক কাজ করবে, কিন্তু ফর্মুলা একটু বদলাতে হবে, অঙ্ক কষার কায়দাটা বদলে দিতে হবে, সেটাই তো করা হচ্ছে। দেখুন, বিজেপি মহারাষ্ট্রে একনাথ শিন্ডে বা অজিত পাওয়ারকে নিজেদের দলে নেয়নি, তাতে আসন মানে পাওয়ার জায়গাটা ঠিকঠাক হতো, নেতা আসতো, ভোট ব্যাংক আসতো কিনা সেটা নিয়ে সংশয় দেখা দিত এবং সেটার প্রভাব অন্য জায়গায় পড়তে পারত। এবার বিক্ষুব্ধ নেতাদের নিয়ে আলাদা দল তৈরি করিয়ে নেওয়ায় কি লাভ হয়েছে? শিবসেনার মারাঠি অস্মিতা আর এনসিপির মারাঠাওয়ারার ভোট এনডিএতে এসছে, শত্রুরা কুপোকা। বিহারেও তো সেই একই গল্প। দেখুন, শরিক দলগুলোকে তারা তাদের স্বাতন্ত্র্য বজায় রাখতে দিয়েছে, কাউকে নিজের দলে নিয়ে এসে নিজেদের ঘাড়ে বোঝা বাড়ায়নি। কেন বলছি? কারণ একদিকে তাদের ইমেজ যেরকম ক্ষতিগ্রস্ত, তাদের দায়ও বেড়ে যায়। কারণ শরিক দলগুলো যখন আসবে তখন তারা অমৃত যেটুকুনি আনবে, কিন্তু তাদের বিষের ভাণ্ডটাও তো চলে আসবে, তার দায় তাদের ওপর বর্তাবে। এটা যেরকম ছিল, ঠিক একই সঙ্গে লোকের কাছে তাদের ইমেজটা কি হতো? তারা হতো ওই আগে আমাদের দেখতাম না যে সাম্রাজ্যবাদী ভীষণ প্রচার আমেরিকার ক্ষেত্রে বলা হতো, কারণ তাদের লক্ষ্য কি? খালি বিভিন্ন দেশকে নিজেদের তাঁবে নিয়ে আসা, গিলে খাওয়া। বিজেপির নিজেদের ইমেজটাও তো সেরকমই হয়ে যেত, তাতে তাদের কিন্তু আখেরে ক্ষতি হতো। তারা বাকি সব জায়গায়, মহারাষ্ট্র বলুন, বিহার বলুন, শরিক দলগুলোকে তাদের স্বকীয়তা বজায় রাখতে দিয়েছেন। ফলে তাদের যা ফয়দা সেটা আপাত দৃষ্টিতে তাদের ভোট ব্যাংক তাদের কাছেই থেকেছে, কিন্তু সেটা আলটিমেটলি এনডিএতে গিয়ে পড়েছে, মানে বিজেপির পোয়াবার। নীতিশ কুমার যা করেছিলেন বিহারে, সেই অঙ্কটা, সেই কাজগুলো সমস্ত ওখানকার মানুষজনের মাথায় রয়েছে। দেখুন, নীতিশ কুমারকে যদি এই রকম, এখন অসুস্থ তো একটু, সেই সব মাথায় রেখে বিজেপি গিলে খেত, তাহলে কিন্তু লোকজনের বিজেপির প্রতি বিতৃষ্ণা বাড়ত, যে লোকটা একটু নড়বড়ে হতেই তাকে খেয়ে ফেললো। ওই অনেক লোকের বক্তব্য দেখেছিলাম যারা বলছেন যে বাবা বুড়ো হলে কি ফেলে দেওয়া হয়, সেটা না করে তাকেই সামনে রাখায়, তার কাজকর্মগুলো লোককে মনে করিয়ে দেওয়ায় একদিকে নীতিশ তার নিজের শক্তি অটুট রেখেছেন, অন্যদিকে বিজেপি তাদের এই যে মহানুভবতা এবং তাদের ওখানকার কারুর যে কাজকর্মকে সম্মান করা, এই মানসিকতার পরিচয় দেওয়ায় লোকে তার মধ্যে একটা স্পোর্টসম্যান স্পিরিট খুঁজে পেয়েছে, তাদের সেই জায়গার থেকে তুলে ধরেছে। এবার দেখুন, এগুলো হচ্ছে বিহারের অঙ্ক। বাংলায় অঙ্কটা হচ্ছে তৃণমূলের স্কোর কার্ডটা দুর্বল করতে হবে। এবার সেটা করতে যদি সরাসরি আজকে কি করতে পারতো, অতীতে সেই চেষ্টাটা হয়েছে, হুমায়ুন কবিরকে তুলে নিয়ে এসে বিজেপি তাদের দলে নিয়েছিল। এবার হুমায়ুন কবিরকে নিয়ে তৃণমূল কীরকম নাস্তানাবুদ হলো সেটা আপনারা দেখলেন। তো তখন বিজেপি নিয়েও বুঝতে পেরেছিল একে নিয়ে চলা মানে এর যাবতীয় যা ওই দুর্বলতাগুলো আছে বা এর যা বিষগুলো আছে, অমৃতর সঙ্গে সঙ্গে সেগুলোকেও ধারণ করতে হবে, তাতে তো ক্ষতি, ভুল বার্তা যেতে পারে। কিন্তু যদি যে লক্ষ্যে হুমায়ুন কবিরকে নেওয়া, সেই কাজটাই তিনি করে দেন, অথচ তাকে দলে নেওয়া হলো না, একটা দূরত্বও বজায় রাখা হলো, তাহলে তো সাপও মরল, লাঠিও ভাঙলো না। বাংলায় সেটাই হচ্ছে। ওই জন্য বিজেপি কোথাও নেই, কিন্তু কে এসে খেলে যাচ্ছে? মহারাষ্ট্র থেকে এনসিপির অজিত পাওয়ার। কাজ একই, কিন্তু দায় বিজেপির কোথাও নেই। আসল লক্ষ্য বাংলায় তৃণমূলের স্কোর কার্ডটা দুর্বল করতে হবে, তাদের যেটা মূল চালিকা শক্তি, মূল শক্তির জায়গাটা, যেটা একদম ফিক্সড ডিপোজিটের মতো তাদের পাশে থেকেছে, সেই সংখ্যালঘু ভোটটায় ভাঙন ধরাতে হবে। এবং সেটা ওই একজনকে দিয়ে সামগ্রিক হবে না, টুকরো টুকরোভাবে বিভিন্ন জোনে বিভিন্ন লোককে কাজে লাগাতে হবে। কোথাও মিম,
কোথাও হুমায়ুন কবির, কোথাও ফুরফুরা শরীফের তরফ থেকে কেউ, কোথাও আইএসএফ, বিভিন্ন রকম যে যেখানে আছেন আর কি, যাকে যেখানে। এবার দেখুন, কাউকে কাউকে আপনার সরাসরি কোনোভাবে যোগাযোগও করতে হবে না, শুধু প্রশংসা করে তাকে তোল্লাই দিয়ে দিলেই হলো। যে যদি দেখুন ইদানিংকালে এই জাস্ট মুর্শিদাবাদের ক্ষেত্রে শুভেন্দু অধিকারী কি বলছেন, এখানে তৃণমূল কিছু লাভ নেই, তৃণমূল নেই, এখানে লড়াই হবে বাম, কংগ্রেস আর আইএসএফের সঙ্গে, অর্থাৎ কৌশলে বাম, কংগ্রেস, আইএসএফকে বড় করে দিচ্ছেন। এই বড় করাটায় যদি তারা কিছু ভোট কেটে নেন, লাভকার সেই বিজেপি, অথচ তারা এর মধ্যে নেই কোথাও। কিন্তু এইটা হচ্ছে অঙ্কর থিওরিটা এক, অন্যকে দিয়ে যুদ্ধ জেতা। এবার কোথাও গিয়ে তার শক্তির জায়গাটা নিজে উপভোগ করা, কোথাও তাকে সৈন্য করে বিপক্ষকে শক্তিহীন করা। এবার সেই একই জিনিস হুমায়ুন কবিরে, অতীতেও তৃণমূল থেকে সাসপেন্ড হয়েছিলেন, বিজেপিতে যোগও দিয়েছিলেন, কিন্তু দেখুন তিনি বাবরি মসজিদ তৈরি করবেন বলছেন। এবার যিনি বাবরি মসজিদ তৈরি করবেন বলছেন, তাকে আর যাই করা হোক, বিজেপির তো ধারে কাছে ঘেঁষতে দেওয়া যায় না, কিন্তু তিনি যে রাজনৈতিক সুবিধাটা দিতে পারেন ওই ভোট ভাগঠাক করে, সেটা কেউ তো ছাড়া যায় না, রাজনীতিতে কিচ্ছু ফেলা যায় না। সুতরাং তিনি যদি রাজনৈতিক দল তৈরি করে 135টা আসনে তৃণমূলের স্কোরটা দুর্বল করতে পারেন, তাহলে ঘুরে ফিরে কোথায় লাভ বুঝে নিন, কিসে লাভ কিসে ক্ষতি, এইটাই কিসে হয় তৃণমূলের দুর্গতি, সেই অঙ্কটাই কষা হচ্ছে। হুমায়ুন কবির যদি তেমন দাগ নাও কাটতে পারেন, তাহলেও কিন্তু বিজেপিরই লাভ। কিভাবে? বিহারে প্রশান্ত কিশোর ওই জনসুরাজ পার্টি করে তিনি ভোটে লড়েছেন, অধিকাংশ আসনে জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে, কিন্তু প্রশান্ত কিশোর লাগাতার ওই তেজস্বী যাদবকে অশিক্ষিত বলে প্রচার করে গেছেন, লালুকে চোর বলেছেন। এটা বিজেপির কোনো নেতা করলে আরজেডি জবাব দিতে পারত, কিন্তু প্রশান্ত কিশোর সে তো থার্ড পার্টি, তাকে এভাবে গালাগাল দিয়ে তাদের না কোনো পলিটিক্যাল লাভ আছে না কিছু আছে, ফলে তারা বলতেও পারছে না, অথচ ওই যা যা কথাগুলো বলছে সেগুলো কিন্তু তাদের গায়েই লাগছে, হজমও করতে হচ্ছে। এই একইভাবে লালুর বড় ছেলে তেজ প্রতাপত দল আর পরিবার থেকে বিতাড়িত হয়েছেন, হুমায়ুনের মতোই আলাদা দল করেছেন এবং নিজের পরিবারের বিরুদ্ধেই প্রচারে গিয়েছেন। তাতে তেজ প্রতাপের কোনো লাভ হয়নি, কিন্তু নিজের সন্তানের এই নিন্দেমন্দ লালু প্রসাদকে অস্বস্তিতে রেখেছে, আরজেডিকে বিঁধেছে। যাদব ভোটারদের কাছে লালুর ইমেজটাই ধাক্কা খেয়ে গেছে, তাতে লাভকার হয়েছে বিজেপির। বাংলায় হুমায়ুন কবির কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য ওই বিহারের তেজ প্রতাপ বা প্রশান্ত কিশোর হয়ে উঠতে পারেন, কারণ আজ থেকেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূলকে আক্রমণ করতে শুরু করে দিয়েছেন। এবার তার পেছনে আবার খুঁজে দেখুন, প্রথম নামটা তিনি কার বলেছেন, অজিত পাওয়ার, এনসিপি। এবার তাদের ব্যাকগ্রাউন্ডটা একটু খেয়াল করে দেখুন কার সঙ্গে আছে, দেখবেন অঙ্ক মিলে যাচ্ছে। সোজা কথা, মমতা ব্যানার্জি আমাকে গ্রেপ্তার করা ছাড়া কিছুই করতে পারবে না। আর একটা করতে পারে, আমাকে কাউকে দিয়ে খুন করিয়ে দিতে পারে। মমতা ব্যানার্জিও মাঝে মাঝে তিনি খুন হয়ে যেতে পারেন, বৈদেশিক শক্তির দ্বারা খুন হয়ে যেতে পারেন, এই ধরনের ভাষ্য, আকাশে ঘুরতে ঘুরতে খুন হয়ে যেতে পারেন, এই ধরনের নানা ভাষ্য আমরা শুনেছি। তোদের পাঠা হুমায়ুন, তাকে তোরা কুরবানি দিবি না তাকে তোরা বলি দিবি, ভাই আপনারা ডিসাইড করুন, তাতে আমাদের কিছু যায় আছে না। অদিত চৌধুরী আসল খুনি মুর্শিদাবাদ জেলায় বসে আছে, 30টা মানুষকে খুন করেছে, 5 বারের সাংসদ হয়েছে। গত লোকসভা নির্বাচনে আমাকে হারানোর জন্য যখন হুমায়ুনের এলাকায় দাঙ্গা হলো, সেই হুমায়ুনের বক্তব্যটা নিয়ে টিএমসি পার্টির যে ভোট করার এজেন্সি আইপ্যাক, তারা হিন্দু গ্রামে গ্রামে গিয়ে প্রচার শুরু করে দিল, হিন্দু সব এক হও, বিজেপি জিতবে, সব হিন্দুকে বিজেপির পক্ষে ভোট দিতে হবে। এর আগে যখন বলেছিলেন 30% হিন্দুকে ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেবো, তখন তার পেছনে ববি হাকিম ছিলেন না মমতা ব্যানার্জি ছিলেন? সেই উত্তরটা দিন। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বাবরি মসজিদ ওখানে গড়ার জন্য সমর্থন করছেন কিনা, অনুমোদন দিয়েছেন কিনা, পিছনে আছেন কিনা, সেটাও তো আগে জানা দরকার হুমায়ুন কবিরের কাছ থেকে। হুমায়ুন কবির বলেছেন যে উগ্র মৌলবাদী রাজনীতি করেছেন তিনি ইউসুফ পাঠানকে জেতানোর জন্য, অজিত চৌধুরীকে বা বিজেপিকে হারানোর জন্য। তিনি বলেছেন যেটা আমি করিনি, আমাকে দিয়ে করানো হয়েছে। অতএব এই বিষয়টা আগে পরিষ্কার করা দরকার।
দেখুন, হঠাৎ এই হুমায়ুনকে নিয়ে কেন জিরো টলারেন্সের রাস্তায় তৃণমূল চলে গেল বুঝতে তো পারছেন। বলা হচ্ছে কি যে মুর্শিদাবাদে নাকি দাঙ্গা বাঁধানোর চেষ্টা হচ্ছে, সেখানকার মঞ্চে দাঁড়িয়ে এই দাবিটা করেছেন মুখ্যমন্ত্রী। হুমায়ুনের নাম নেননি, কিন্তু বুঝিয়ে দিয়েছেন এই দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রে হুমায়ুন শামিল। রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে বহরমপুর স্টেডিয়ামে দাঁড়িয়ে একই সঙ্গে সর্বধর্ম সম্প্রীতির বার্তাও দিয়েছেন। দাঙ্গার ক্ষত যে জেলায় সব থেকে টাটকা, সেখানেই যদি কেউ দাঙ্গা নিয়ে সতর্কবাণী শোনান, তাহলে বুঝতে পারছেন তার প্রভাবটা কোথায় কোথায় গিয়ে পড়তে পারে। যারা ইতিমধ্যেই আগুনে যারাই হাত পোড়ায়, তাদের মনের মধ্যে কিন্তু সেই আগুনের সতর্কবার্তাটা থাকে। সেই জন্যই ওই সিঁদুরে মেঘ দেখলে তারা ভয় পেতে শুরু করেন। সেটাই তো হচ্ছে। ভয়টা কোথা থেকে যাচ্ছে এবং ভয়টা গেলে লোকজনের মানসিকতাটা কোন দিকে যাবে, কোন দিকে কে জোটবদ্ধ হবেন, সেটাই হচ্ছে আবার উল্টো দিকে ভোটের অঙ্ক। আচ্ছা দেখুন, মুর্শিদাবাদে শেষবার সাম্প্রদায়িক হিংসাটা কবে ছড়িয়েছিল বলুন তো? ওয়াকফ আন্দোলনের সময়। মোদী সরকারের আনা ওই ওয়াকফ সংশোধনী বিরোধিতার নামে যে গোষ্ঠী হিংসার আগুনটা জ্বলে উঠেছিল, বেশ কিছু এলাকায় সেটা চরম উত্তেজনা সৃষ্টি করেছে, ক্ষয়ক্ষতি করেছে, মানুষজনকে আতঙ্কিত করেছে। আগুন নিভেছে, কিন্তু এই আগুনটার কথা প্রতি মুহূর্তে মনে করিয়ে দেওয়াটা রাজনীতির একটা দায়বদ্ধতার মধ্যে পড়ে। কারণ যত বেশি ওটা মনে হবে, এই পাশ নয় ওপাশ, সবাই কোথাও না কোথাও একটা ভোটের অঙ্ক বসতে পারবে। দেখুন, নতুন করে এই ওয়াকফ আইন নিয়ে এই একাংশের, সংখ্যালঘু একাংশের যে ক্ষোভ আর আশঙ্কাটা আজও থেকে গেছে, সেটা তো মুখ্যমন্ত্রী বিলক্ষণ জানেন। আর জানেন বলেই সংখ্যালঘু মন পেতে শুরুর থেকেই কেন্দ্রের ওই আইনের বিরোধিতায় তৃণমূল সরব হয়েছে। কিন্তু এবারে বিরোধিতার সেই ভাবমূর্তিটা হঠাৎ করেই ধাক্কা খাওয়ার আশঙ্কা তৈরি করা হয়েছে। কারণ দেখুন, এতদিন বিরোধিতা ছিল, তারাও মনে মনে জানতেন যে একটা সময় আসবে যে সময়টা আইন মেনে নিতে বাধ্য, কারণ এটা তো যুক্তরাষ্ট্রীয় আইন। রাজ্যের একজন সরকার হিসেবে, এই দেশের একটা অংশ হিসেবে সেই আইনের বিরুদ্ধে যাওয়ার তো কোনো অপশান নেই, সে মানতে তো হবেই। বাট যে মুহূর্তে সেটা রাজধর্ম অনুযায়ী সেটাকে করতে হবে, সরকারি তরফে করতে হবে, তখন এটার বিরুদ্ধে যে ক্ষোভটা, এতদিন যে ক্ষোভটা তারা উস্কেছে, যে ক্ষোভটা কেন্দ্রের সরকারের বিরুদ্ধে ছিল, সেই ক্ষোভ তাদের দিকে ঘুরে যেতে কতক্ষণ? এই নতুন করে সেই যে তখন ধাক্কাটা লাগবে, একদিন না একদিন যে লাগবে, এটা কিন্তু রাজ্য সরকার বা শাসক দল তৃণমূল তারা জানতো। ফলে মানসিক একটা প্রস্তুতি রাখতে হচ্ছিল, আরও বিভিন্ন জায়গা তৈরি করতে হচ্ছিল যেদিকে এই ক্ষোভগুলো চারপাশে ছড়িয়ে যেতে পারে, যাতে এই বিষয়টাকে নিয়ে বাড়তি উত্তেজনা তৈরি না হয়। সেই মুহূর্ত এসে গেছে, কারণ নতুন আইন মেনে ওই ওয়াকফ সম্পত্তির তথ্য এবার কেন্দ্রীয় পোর্টালে রাজ্য আপলোড করবে বলে ঠিক করেছে, করতে বাধ্য। সেইভাবেই নির্দেশ গেছে জেলা শাসকদের কাছে, গত সপ্তাহে গেছে। আর এইখানেই কিন্তু প্রমাদ গুনেছেন মুখ্যমন্ত্রী। সংখ্যালঘুদের এতদিন ওয়াকফ আইনের বিরোধিতার কথা বলে এসছেন, এবার সেই আইন মেনেই তার সরকার কাজ শুরু করেছে। এটা প্রচার হলে তাকে তো সেটার কাউন্টার করতেই হবে। তাই এই যে এখন সর্বধর্ম সমন্বয়ের কথা শুনছেন, এই যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথাটা শুনছেন এবং হুমায়ুন কবিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা দেখছেন, এবং তার আগে হুমায়ুনকে এতদিন ধরে উত্তেজনা ছড়িয়ে সব লোকের দৃষ্টি এবং ভাবনা চিন্তাকে এলোমেলো করে দিতে ছাড় দেওয়াটা দেখছেন, সব হচ্ছে ওই উপযুক্ত সময়ের অপেক্ষায়। সময় এসছে, সুতরাং হুমায়ুন কবির শাস্তি পেয়েছেন। আর এখন মুখ্যমন্ত্রী মালদা, মুর্শিদাবাদ প্রত্যেকটা সভা থেকে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টার মতো করে ওই সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা প্রচার করছে। আপনাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে। বিধানসভায় আইন পাশ করেছিলাম, জোর করে অবৈধভাবে ওয়াকফ প্রপার্টি কেড়ে নেওয়া যাবে না। এটা আপলোড আগে কে করতো? ওয়াকফ বোর্ড।
আর এখন আপলোড করবে কে? মতোয়ালিরা। তো মতোয়ালিরা কাদের লোক, কোন সম্প্রদায়ের লোক? আমরা সুপ্রিম কোর্টে এর জন্য কেস করেছি এবং সেখান থেকে এটাকে রেকটিফাই করেছি। মতোয়ালিরা আপলোড করবে করে স্টেট গভর্নমেন্টের ওয়াকফ বোর্ডকে দেবে। সুতরাং নিশ্চিন্তে থাকুন, কারো সম্পত্তি কেউ বেদখল করবে না এবং বেদখল হবে না। এসব মিথ্যে প্রচারে কান দেবেন না। যা বলছি দাঁড়িয়ে বলছি, আমার কথায় যদি বিশ্বাস রাখেন, আপনারা জানেন আমি যতগুলো কথা বলেছি প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করেছি। দেখুন, মালদা আর মুর্শিদাবাদ এই দুই জেলাতেই ওয়াকফ সম্পত্তির ওপর নির্ভরশীল মানুষের সংখ্যা কিন্তু সব থেকে বেশি। সেখানে কোথাও আমবাগান, কোথাও ফার্ম হাউস, এগুলো সব ওই ওয়াকফ সম্পত্তির তালিকায় রয়েছে, যার উপর আর্থিকভাবে নির্ভরশীল মানুষের সংখ্যাটা যথেষ্ট কম নয়। এবার এই নতুন কেন্দ্রীয় আইন নিয়ে ওই মানুষগুলোই তো সব থেকে বেশি দুশ্চিন্তায় রয়েছেন এবং শুরুর থেকেই আইনের বিরোধিতা করে ওই মানুষগুলোকেই তো পাশে থাকার বার্তা দিতে চেয়েছিল তৃণমূল। ওয়াকফের সংসদীয় কমিটিতে আপনাদের মনে আছে কি হুলুস্থুলুটাই না বানিয়েছিলেন ওই সাংসদ কল্যাণ ব্যানার্জি, হাত ঠাত কেটে একদম যাচ্ছে তাই কাণ্ড, যেটা ওই তৃণমূলের ওয়াকফ বিরোধিতার ইমেজকেই আরও মজবুত করেছিল। এমনকি কেন্দ্রের আইন পাশ হয়ে গেলেও এ রাজ্যে তার না মানার আশ্বাসও দিয়েছিলেন তৃণমূল নেত্রী। এবার বিরোধীদের অভিযোগ কি? সেই কেন্দ্রীয় আইন কার্যকর করতে এই তৃণমূল সরকার যখন এই জেলা শাসকদের নির্দেশ দিচ্ছেন, তখন জনসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী অন্য কথা বলছেন কি করে? এই প্রশ্নটা তারা তুলছেন এবং বিরোধীরা হাতে গরম একটা সুযোগ পেয়ে গেলে যা করেন তাই করছেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলছেন। মমতা ব্যানার্জি আবার বাংলার মুসলমানদের সঙ্গে খুব বড় ধাপ্পাবাজি করছেন। পশ্চিমবঙ্গের বিধানসভায় কখনো ওয়াকফ বিল পাস করার বিরুদ্ধে কোনো প্রস্তাব গৃহীত হয়নি। আমি তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলবো, এই ওয়াকফ সম্পত্তির অবস্থান কোথায় তার একটা শ্বেতপত্র প্রকাশ হোক। এই ওয়াকফ সম্পত্তি পশ্চিমবঙ্গে লুট হচ্ছে, বেদখল হচ্ছে, প্রমোটারদের হাতে চলে যাচ্ছে। কেন্দ্রে আইন ঘোষণা হয়ে যাওয়ার পরে সেই আইনের বিরোধিতা করতে গিয়ে নিজের মতন ইন্টারপ্রিটেশন দেওয়া, নিজের মতন তার ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করা, এটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর অভ্যেস। সেই অভ্যেসের প্রকাশ হচ্ছে। যে মমতা ব্যানার্জি যিনি বলেছিলেন ওয়াকফ আইন যে নিয়ে এসেছে ওটা বলবৎ করতে দেবো না, ওটা আইনের পরিণত করতে দেবো না, কিন্তু তিনি আজকে প্রত্যেকটা ডিএমকে বলছে তাদের পোর্টালে তাদের এটা তুলতে, কিন্তু তিনি আজকে একবার সাপের মুখে চুমু দেবে, একবার ব্যাঙের মুখে চুমু দেবে। উনি কি করতে চাইছেন সেটা বাংলার মুসলমানদের কাছে এটা খুললাম করুক। মুসলিমরা বিশ্বাস করেছিল, বিশ্বাস করে আজকে ভোটটা দিয়েছিল মমতাকে, যে দিলে আগামীতে মুসলমানদের কিছু পাওয়া যাবে। যে বিশ্বাসঘাতক কাজ মমতা করেছে। এত বড় বিশ্বাসঘাতক মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় যে থাকতে এই মমতা ব্যানার্জি আছে। দেখুন, সংখ্যালঘুদের সম্পত্তি কেড়ে নেওয়া হচ্ছে, এটা কারা বুঝিয়েছিল? তৃণমূল। সংখ্যালঘুদের সম্পত্তি এরা যে কারা হবে না, এটা কারা বোঝাচ্ছে? সেটাও তৃণমূল। অর্থাৎ তৃণমূলের তৈরি করা প্রশ্নপত্রে তৃণমূলই উত্তর দিচ্ছে। কেন? কারণ যতক্ষণ আতঙ্ক থাকবে, ভয় থাকবে, ততক্ষণ নির্ভরতা আর আনুগত্য থাকবে। আর এই নির্ভরতা আর আনুগত্য মানেই সমর্থন, আর সমর্থন মানে কি? ভোট। তাই এসআইআর চলাকালীন একটু একটু করে দেখুন ওই ওয়াকফের পুরনো অবস্থানে কিন্তু তৃণমূল ফিরছে। যখন ফিরছে খেয়াল করে দেখুন টাইমটা কখন, যখন ওই কেন্দ্রের আইনটার পরিপ্রেক্ষিতে তাদের নির্দেশ দিতে হচ্ছে বা মেনে নিতে হচ্ছে এবং এই ওয়াকফ সম্পত্তিগুলোর যাবতীয় খবরাখবরগুলো সেগুলো কেন্দ্রীয় পোর্টালে তুলতে হচ্ছে। এবার যখন পুরনো অবস্থানে ফিরছে তৃণমূল, সেটা ওই অবস্থানটাকে হয়তো কোথাও গিয়ে লঘু করে দিচ্ছে বা ব্যালেন্স করছে। এই ব্যালেন্সটা করছেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি জানেন একবার খসড়া ভোটার তালিকা বেরিয়ে গেলে এই ভোটারের মনে এসআইআরের জুজুটা কিন্তু ফিকে হয়ে যাবে। আর তখন এ যাবে, ও যাবে, আপনি থাকবেন, ও থাকবেন, কিছু বলা যাবে না। কারণ মানুষ যারা দেখে ফেলবে নাম রয়েছে তারা তো ওখানে ভোটার হয়ে গেল, তাদের নিয়ে আর কিছু বলে লাভ নেই, তারা নিশ্চিন্ত, তাদের ভয় দেখিয়ে লাভ নেই। আর যে মানুষগুলোর নাম বাদ চলে গেল তারা তো ভোটার তালিকার থেকেই বাদ চলে গেল, ফলে তারা ক্ষুব্ধ হলো না সেটা ভোটের ওপর প্রভাব পড়বে না, কারণ তাদের তো তখন ভোট নেই। বুঝতে পারছেন কীভাবে অঙ্কগুলো কষা হয়?
এবার বিজেপি মুসলিমদের বাদ দিতে এসআইআর করছে এই ব্যাখ্যা করে তখন আর চলবে না, কারণ তখন বাদ দিয়ে দিয়েছে বা যা হয়েছে সেটা হয়ে গেছে। তাই জন্যে এখন ওয়াক অফে আস্তে আস্তে গোটা ইস্যুটা শিফট করে যাচ্ছে। বললাম আমরা যা যা নিয়ে নাড়াচাড়া করছিলাম, এতদিন দেখছিলাম চোখের সামনে, ম্যাজিশিয়ানরা এটা করে জানেন তো, এই দুটো হাত, এই হাত দিয়ে আপনি এরকম করে হাত করে অনেক কিছু দেখান আপনারা, সবার নজর চলে যায় যে হাতটা নড়ছে তার দিকে, আর যে হাতটা স্থির হয়ে রয়েছে সেই হাতে হয়তো হালকা করে জিনিসটাকে ভ্যানিশ করে দেয়, আমরা খেয়াল রাখি না, ততক্ষণে যা হাত সাফাই করার করে নিয়েছেন। একই থিওরি, সবাই মিলে এতদিন ধরে যখন লাফালাফি করছেন এসআইআর নিয়ে, আস্তে আস্তে কিন্তু যেটা আসল জায়গা আমাদের ভোটের হয়ে দাঁড়িয়েছে, ভালো মন্দ বুঝতেই পারছেন, কিন্তু সেই ধর্মীয় জায়গাটা, ধর্ম নিয়ে রাজনীতির জায়গাটা কিন্তু আস্তে আস্তে নিজের গুরুত্ব ফিরে পাচ্ছে। এই নাগরিকত্ব নিয়ে দুশ্চিন্তা কেটে গেলে মুসলিমরা যাতে সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা করতে বাধ্য হন, তার জন্য মানে বিজেপির বিরুদ্ধে যে নিয়মিত ওয়াক অফকেই ব্যবহার করা হবে এবং এটা করতে হবে, এটাই তো দলকে বুঝিয়ে দিচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। মানে দেশ ছাড়া হওয়ার আতঙ্ক কেটে গেলে সম্পত্তি হাতছাড়া হওয়ার ভয় থেকে তৃণমূলের প্রতি মুসলিমদের আনুগত্য আর সমর্থন বজায় থাকবে, এটাই অঙ্কের ফর্মুলা। কিন্তু এই একই আতঙ্ক বা আশঙ্কার থেকে ভোটারদের একটা অংশ তারা যে তৃণমূলকে অবিশ্বাস আর বিজেপিকে বিশ্বাস করবে না, তার গ্যারান্টি কি? দেখুন, বিজেপি ওয়াক অফ আইন এনেছে সংখ্যালঘুদের সম্পত্তি কাটবে বলে, এইরকম একটা ধারণা তৃণমূল তৈরি করেছে। তেমনই বিজেপিও তো বোঝানোর চেষ্টা করছে যে তৃণমূলের ভোটার মানেই বাংলাদেশি, আর বাংলাদেশি অনুপ্রবেশকারীরা রাজ্যে ঢুকে আছে, ঢুকে পরিচয়পত্র তৈরি করে আমাদের সমস্ত সম্পদগুলো তারা ভোগ করে চলে যাচ্ছে। এবং সবথেকে বড় কথা, এখানকার ধর্মীয় যে স্থিতাবস্থা, সাম্প্রদায়িক সম্প্রীতি, সেগুলোকে যে কোনো সময় ভারসাম্যটা নষ্ট করে দিয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করতে পারে। তাতে সংখ্যালঘু সংখ্যাগুরু এই অবস্থানগুলোই সব আস্তে আস্তে বলা হবে হয়তো কথার কথা, কিন্তু আসল জায়গায় হয়তো সেগুলো বদলে যাবে। এই প্রচারটাও তো বিজেপি করতে পারছে। দেখুন, এসআইআর কিন্তু রোজ প্রমাণ করছে এই ধারণা কিন্তু ভুলও নয়। উত্তর 24 পরগনা, রাজারহাট, এই সব জায়গাগুলোতে যেভাবে একের পর এক ওই বিভিন্ন বস্তি যেগুলো তৈরি হয়েছিল সেগুলো খালি হয়ে গেছে এসআইআরের আবহে, তাতে বোঝা যাচ্ছে কিছু তো ঘটেছিল, কিছু তো হয়েছে। এই রাজারহাটের নিউ টাউনের বাসিন্দা অবনী হালদার, এক ছেলে আর 3 মেয়ের বাবা, বয়স 60-এর ওপর। এসআইআর শুরু হতে জানতে পেরেছেন যে তাকে বাবা সাজিয়েছিল বাংলাদেশি সুদেব হালদার। এবার বাংলাদেশের বরিশালের বাসিন্দা সুদেব অবনী হালদারের নথিপত্র নিয়ে নিজের ভোটার কার্ড বানিয়েছিল। বাংলাদেশি সুদেব তো শুধু ভারতীয় ভোটার কার্ড বানায়নি, ছেলে হিসেবে বাবার সম্পত্তির ভাগিদারও তো হয়ে গেছিল। এবার দেখুন, ধর্মীয় দিক থেকে এটা হয়তো কোথাও গিয়ে তৃণমূলের বিশেষ কিছু লাভবান হবে না, এটা বলতে পারবে না অন্তত বিজেপি। কিন্তু ভোটার হিসেবে এই যে একজন বাড়তি মানে পড়ে পাওয়া 14 আনা অন্য একটা দেশে এসে এখানকার সব কিছুতে ভাগ বসিয়ে ফেললো, এমনকি একজন কোনো এক বাবা যে তার বাবা নয় তার সম্পত্তিরও ভাগিদার হয়ে গেল, সেই লোকটার মনে একটা কৃতজ্ঞতা থাকবে না? সুতরাং সে আর কিছু হোক চাই না হোক, ভোটার তো হবে। বিজেপি এটাই প্রচার করার চেষ্টা করছে। দেবাল্লার আমার ছেলে না, এখন ও আমার কাছ থেকে অ্যাড্রেস চেয়েছিল, আমি দিয়েছিলাম, কিন্তু কি করেছে আমি ঠিক জানি না, আমাকে জানায়নি। বাবার নাম জগদীশ চন্দ্র হালদার। কিন্তু অবনী হালদার কি হয়? আমার কাকা। হ্যাঁ, কাকা। কাকা হয়, কিন্তু উনি তো ডিনাই করছেন। আপনি না, এখন মানে কি বলবো, ঝামেলা হয়েছে আমাদের মানে পারিবারিকভাবে, ওই জন্য অনেক আর সম্পর্ক নেই। ব্যক্তিগত সম্পর্ক কোনোদিনই সম্পর্ক আমার সঙ্গে। আপনার বাড়ি কোথায়? কার? আপনার? আমারই তো এইটা বাড়ি। আমি বাংলাদেশ দেখি। আমার বাবা বাংলাদেশে, ঠিক আছে, তারা থাকে না, তাদের ভোটও হয়নি, এই জন্যই আমি এবারে ট্রান্সফার করে আমি সিএতে অ্যাপ্লিকেশন করে তারপরে নামটা আমার ট্রান্সফার হয়ে আসছে। এটা সুদেব হালদার কে? সে জঙ্গিও হতে পারে, সে রোহিঙ্গাও হতে পারে। নিরীহ লোককে বাবা সাজিয়ে সে তার ভোটাধিকার প্রয়োগ করছে। এটা তো ডাহা মিথ্যা কথা। যে যাকে বাবা বানাচ্ছে সেই যখন বলছে আমার ছেলে নয়,
এখানে দেখার কি আছে, সরকারের পক্ষ থেকে যা স্টেপ নেওয়া নিয়ে নেবে। দেখুন, রাজারহাট নিউ টাউনের 21 নম্বর ওয়ার্ডে থাকেন সুদেব। সেখানকার বিএলও বলছেন এ ব্যাপারে যা বলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলবেন। মানে বিরোধী দলগুলোর অভিযোগ যে এভাবেই নাকি বহু বাংলাদেশি প্রয়োজনী ভোটার হিসেবে নাম তোলার চেষ্টা করছে, বা যারা এভাবে করতে পারছে যথারীতি তাদের ওই তৃণমূলের ভোটার বলে দেখে দিচ্ছে বিজেপি। এবং তারা বলছে যে এই কারণেই নাকি রাজ্যের বহু বুথে 100% প্রয়োজনী ম্যাপিং হয়েছে। মানে যাবতীয় লোকজন যারা এই 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 জায়গাগুলোতে ভোটার হয়েছেন তারা সবাই 2002 সালের পর ভোটার হয়েছে। ভাবুন, এটা একটা অবাস্তব অভিযোগ কিনা। কিন্তু মুশকিল কি জানেন, এই অভিযোগটাকে উড়িয়ে দিতে পারছি না, কারণ আমরাই এমন একটা বুথ খুঁজে পেয়েছি যেখানে SIR এর ফর্ম পূরণ করা সমস্ত ভোটারই দেখা যাচ্ছে প্রয়োজনী, অর্থাৎ তাদের কারো নাম 2002 তালিকায় ছিল না। অবাক হচ্ছেন তো? আমরাও হয়েছি। দক্ষিণ 24 পরগনা কুলতলির 48 নম্বর পার্টে মোট ভোটার হচ্ছেন 832 জন, যার মধ্যে 30 জন ভোটার মৃত, 30 জন ভোটার অন্য জায়গায় চলে গেছেন, 30-30-60, আর 4 জন ভোটার নিখোঁজ, মানে 64। এবার ধরতে হবে আপনাকে এই 64 জনই 2002 সময় ভোটার তালিকায় ছিলেন, 2002 ভোটার তালিকায় ছিলেন, এটাই ধরতে হবে। এছাড়া তো কোনো উপায় নেই। বাকি আর কি হয়েছে কেউ জানেন না আর কি। এবার তারপর যে বাকি যে 768 জন রয়েছেন, এই 768 জনই নাকি প্রয়োজনী ভোটার হিসেবে নাম তুলেছে। মানে এদের সবাই ওই লিঙ্ক দেখিয়েছেন, ম্যাপিং করিয়েছেন। 2002 এদের বাবা টাবার ছিলেন আর কি, কিন্তু এরা কেউ ছিলেন না। মানে কেউ ইয়াং ভোটার, এবং ভাবুন ওখানে বুড়ো ভোটার কেউ নেই, পুরো 2002 পুরো লিস্টটাই হাওয়া হয়ে গেছে। এটা কি করে সম্ভব বলুন? এবার সংশ্লিষ্ট বিএলও জানিয়েছেন তিনি ভুলবশত বুথের সব ভোটারকে নাকি প্রয়োজনী হিসেবে দেখিয়ে ফেলেছেন। এবার ভুলেরও তো একটা লেভেল থাকে, কাজের চাপ ধরে নিচ্ছি। ভোটারদের এই বিএলওদের এই ভোটারদের নাম টামগুলো খোঁজখাজ করতে গিয়ে অনেক সমস্যা হচ্ছে, প্রচুর চাপে অসুস্থ হচ্ছেন, কেউ কেউ আত্মহত্যা করে ফেলেছেন, সব বুঝছি। কিন্তু এতটা গণ্ডগোল যে পুরো সবাইকে প্রয়োজনী হিসেবে দেখিয়ে ফেললেন, এটা তো ফর্ম ফিল আপ থেকে শুরু করে সমস্ত বিষয়টাই আলাদা। সুতরাং এটাকে আর সহজ বিষয় বলে কিন্তু, জাস্ট ভুল বলে কিন্তু ছাড় দেওয়া যাচ্ছে না। 48 নম্বরের বুথে পার্টিকুলারলি মানে প্রচুর ভুয়ো ভোটার আছে, উপরন্ত তারা সব বাংলাদেশি। এখানে এসে ভোটার হয়েছে, SIR যখন শুরু হয়েছে তারা অনেকে চলে গেছে, বলে যে SIR হয়ে গেলে আবার আমরা ফিরে আসবো। এটা সম্পূর্ণ হচ্ছে মিথ্যা অভিযোগ। এরকম কোনো অভিযোগ এখানে নেই, বা কোনো বহিরাগত আমার মেরিগঞ্জ অঞ্চলের মধ্যে থেকে নেই, কোনো ওয়ার্ডে এরকম কোনো খোঁজ খবর আমার কাছে নেই। 2002 সালের নেই, এরকম নেই। তবে আমার দিক থেকে যে রিপোর্টটা হয়েছে, একটা আমার মিসগাইডের জন্য আমার ওই প্রয়োজনীয়তে সেলফ ভোটারগুলোকে আমি এন্ট্রি করে দিয়েছি। নিজে থেকে একটা মানে ভুলের জন্য ধারণা ছিল, হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। ভুলটা তো স্বীকার করে নিয়েছেন, এটা আমরা বুঝতে পেরেছি, কিন্তু ভুলটা যে কত বড় সেটা আপনারা বুঝতে পারছেন। এবং সত্যি কথা বলতে কি, বিএলওদের যেরকম ভুল হচ্ছে সেটা তো মৃত ভোটারের খতিয়ানেই বোঝা যাচ্ছে। ওই প্রথমে গত কয়েকদিন ধরে এই মৃত ভোটারকে নিয়েই তো তোলপাড় চলছে আর কি। ওই দেখা যাচ্ছিল কিছু কিছু ভোট কেন্দ্রে ভোটাররা মারাই যাচ্ছেন না, মানে গত 23 বছরে মারাই যায়নি, এবার তার সংখ্যাটা কত সেটা নিয়ে একটা অদ্ভুত জল্পনা চলছিল। জল্পনা বলছি এই জন্যে যে এটার মধ্যে একটা রাজনৈতিক লাভ ক্ষতির অঙ্কও তো লুকিয়েছিল। এই যে এই মুহূর্তে বিজেপির নেতারা যারা ওই 1 কোটি 1.5 কোটি বলে বসেছিলেন নাম বাদ যাবে, তারা তো ক্রিকেটের ওই ফিল্ডার থাকে না, স্লিপে ওয়েট করে, ব্যাটের কোণে খোঁচা লেগে বল উঠলে ঝাঁপিয়ে পড়ে তালুবন্দি করবেন। তো সেই রকম তৎপর হয়ে দাঁড়িয়ে রয়েছেন কোথার থেকে এরকম মৃত ভোটার আর কিছু পেলেই তারা ভাবছেন হ্যাঁ ঠিক আছে আরও কিছু হলো। তো সেখানে যদি এরকম 2208টা ভোট কেন্দ্র, যেটার কথা প্রথমে জানা গেছিল, সেখানে কোনো গত 23 বছরে কেউ মারাই যায়নি যেটা বিএলওরা জানিয়েছিলেন, সেটা হয়, তাহলে তারা হয়তো চাপেই পড়ে যেতেন। কিন্তু কমিশনও চাপে পড়ে গেছিলো, কারণ এটা হলে তো লোকজন আবার ওখানে ভিড় জমাতো ওই কেন্দ্রগুলোতে, কারণ ওখানে হয়তো অমৃত কুম্ভের সন্ধান পাওয়া গেছে। তো সেই জন্যই তারা একটু চাপ দিতে, নির্বাচন কমিশন খোঁজ খবর শুরু করতে ওই ভোট কেন্দ্রের সংখ্যা
যেখানে কেউ মারা যাননি সেটা প্রাথমিকভাবে নেমে আসে 480-তে, মানে 2208 থেকে স্ট্রেট 480। আর তারপর গতকাল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জানিয়েছিল সে সংখ্যাটা আরও খোঁজ খবর করতে আরও নেমে 29-এ পৌঁছেছে। তারপর বোধহয় আরও খোঁজ খবর করেছেন, আরও রিভিউ করেছেন, তাতে আজ কি জানা গেছে জানেন? সংখ্যাটা কমে 7-এ এসে দাঁড়িয়েছে। মানে এখন ওই 2208 থেকে মাত্র 7টা ভোট কেন্দ্র পাওয়া গেছে যেখানে নাকি মৃত ভোটার খুঁজে পাওয়া যায়নি। এবার আমাদের ধারণা আরও খুঁজুন, আর একটু টাইম নিয়ে খুঁজুন, পাবেন খুঁজে ঠিক। কিন্তু কত বড় ভুল গোটা ব্যাপারটার মধ্যে লুকিয়ে থাকছে বুঝতে পারছেন? 4 দিনের মধ্যে 2000-এর ওপর থেকে ভোট কেন্দ্রের সংখ্যা নেমে এসছে সিঙ্গেল ডিজিটে। এবার এই প্রত্যেকটা জায়গায় এই 2000 থেকে 7 মানে 2201টা ভোট কেন্দ্রে মৃত ভোটার পাওয়া গেলে কত মৃত ভোটারের সংখ্যাটা যোগ হবে বুঝতে পারছেন? কোনো ব্যাপারটাই হট করে হয়ে গেছে বলে এড়িয়ে যেতে পারবেন না। আচ্ছা ভাবুন, কীরকম চাপ থাকলে বিএলওরা এরকম ভুলও করতে পারেন। কলকাতার মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসের বাইরে যারা চাপ তৈরি করছেন সেই তৃণমূলপন্থী বিএলওরা এই সমস্ত ভুল ত্রুটির জন্য অবশ্য কমিশনকেই দায়ী করেছেন। তারা বলছেন খুব কম সময় কাজ শেষ করার জন্য অমানসিক চাপ দিয়েছে কমিশন। প্রথমে সমীক্ষা, তারপর ডেটা এন্ট্রির চাপ, আর এখন নাকি বিএলওদের মুচলেখার জন্য নির্বাচন কমিশন চাপ দিচ্ছে। মুচলেখা হচ্ছে এটা লিখিতভাবে দিতে হবে কত মৃত ভোটার, কত ভোটার ঠিকানা বদলেছেন, কত ভোটারের একাধিক কেন্দ্রে নাম আছে, এই সব কিছু নাকি একদম মুচলেখার মতো করে দিতে হবে। শুধু বিএলওরা সই করলেই তাতে হবে না, বিএলএ হিসেবে রাজনৈতিক দলের যে সমস্ত কর্মীরা আছেন তাদেরও সই করতে হবে। অর্থাৎ শুধু বিএলও নয়, একদম নিচু স্তরের রাজনৈতিক কর্মীদেরও অ্যাকাউন্টেবল মানে দায়বদ্ধ করে ফেলছে কমিশন। কেন সিদ্ধান্ত নিল এরকম কমিশন? দেখুন, যদি একটু চাপ দিতেই মৃত ভোটারের সংখ্যা বেরোতে শুরু করে তাহলে তো তাদের সংশয় হবেই। সংশয় হলে তাদের তো ব্যবস্থা নিতেই হবে, নাকি তারা এতটা তৎপর শুভেন্দু অধিকারীদের অভিযোগের ভিত্তিতে? দেখুন, 2021 সালে বিধানসভা ভোটের পর শুভেন্দু অধিকারী তো অভিযোগ করেছিলেন অনেক বুথে সরকারি কর্মীরাই নাকি ফারাক করে দিয়েছেন, এবং শুভেন্দু দাবি করেছিলেন যে কোভিড বিধির সুযোগ নিয়ে বহু গণনা কেন্দ্রে নাকি ও হিসেবে একদম পুরো ওলটপালট করে দেন ওই গণনা কর্মীদের একাংশ। এসআইআর পর্বেও রাজ্যের সরকারি কর্মীদের বিরুদ্ধে এরকম সুনির্দিষ্ট অভিযোগ করেছেন বিরোধী দল নেতা, আপনারা দেখেছেন সেটা, এবং সেটা খেপে খেপে বিভিন্ন সময়। প্রথমে মুখ্য সচিবের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছেন, দাবি করেছিলেন যে মুখ্য সচিব নাকি বিভিন্ন জেলায় ফোন করে মৃত ভোটার দেখাতে বারণ করে দিয়েছেন। তারপর নিজের সোশ্যাল মিডিয়া পেজে একটা অডিও ক্লিপ শেয়ার করেছিলেন। শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন যে ফলতা তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের চাপে বিএলওরা নাকি ওই মৃত ভোটারের নামটা এন্ট্রি করছেন না, মানে এদের বাদ দেওয়া হচ্ছে না। কমিশন কি এইসব অভিযোগের ভিত্তিতেই বিএলও এবং বিএলএদের কাছে মুচলেখা চাইল? মুচলেখা মানে কি? মানে তারা সার্টিফাই করে দিচ্ছেন যে এটাই হয়েছে। এবার এরপরে যদি কোনো ভুল পাওয়া যায় তাহলে তাদের দায়। কে এইভাবে নির্দিষ্টভাবে দায়বদ্ধ হতে চাইবেন? কেউ যদি সত্যি সত্যি কোনো চাপের মুখে পড়ে ওই মৃত ভোটারদের জীবিত বলে সার্টিফাই করে দিয়ে থাকেন, এখন কিন্তু তাদের কাছে সেগুলো ওই ঠিক করে দেওয়ার জন্য একটা অপশান দিয়ে দিয়েছে তাদের অ্যাপে। তারা কিন্তু সবাই বুঝতে পারছেন যে যখন যদি ধরা পড়ে যান এরপরে লিখিতভাবে এইটা দিয়ে দিয়েছেন, এরপরে যদি তারপরেও দেখা যায় কিছু লুকিয়ে রয়েছে তখন দাঁড়াবে তারা ইচ্ছাকৃতভাবে ভুলটা করেছেন, সেটা তাদের সার্ভিস রেকর্ডে বিরাটভাবে একটা চাপে ফেলতে পারে। সুতরাং তারা যে এখন তড়িঘড়ি ওই এডিট বাটনটা দিয়ে ভুলগুলোকে শুধরে নেবেন না, এটা গ্যারান্টি করে বলা যাচ্ছে না। সম্ভবত সেটাই চায় কমিশন। এসআইআরের তথ্য নির্ভুল করাটাই যদি উদ্দেশ্য হয় তাহলে আর এতে আপত্তির কী আছে? নাকি যারা আপত্তি করছেন তারা বুঝিয়ে দিচ্ছেন ভুল হবেই, আর সেই ভুলের দায়িত্ব তারা নেবেন না। সিস্টেমটা তৈরি করেছে কেন? এটা বিএলও অ্যাপের মধ্য দিয়ে যখন আমরা একটা জিনিসকে আপলোড করছি, মার্ক আনকালেক্টেবল, পরিবারের সিগনেচার, তাদের প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে, তো সেখানে আবার মানে আরও একটা প্রসেস কেন চালু হবে প্যারালালি, যেখানে বিএলওরা সই করবে, সেখানে আমাদেরকে দিয়ে সই করিয়ে একটা মুচলেখা লিখিয়ে নেওয়ার মতো? ভবিষ্যতে কি আমাদেরকে আবার বিপদে ফেলতে চাইছে? ডুবন্ত নৌকায় আমাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে যে আপনারা
ডুবে যান আর যা যা করেন আপনাদের দায়িত্ব। মাঝখানে আমাদের ফেলে দিয়ে বলা হচ্ছে আপনারা এইগুলো সই করে দিন। বুঝতেই বলছি একজন আছে, সে মারা গেছে, আমাকে লোকের কথায় বিশ্বাস করতে হয়, সে এখানে থাকেই না, বাইরে থাকে, আমাদের বোম্বেতে সে মারা গেছে। তাহলে সে সত্যিই মারা গেছে কিনা বা কী হয়েছে সেটা সেখানকার লোকাল প্রশাসন সেই দায়িত্বটা পালন করবে। এই দায়িত্ব পালন করার জায়গা আমাদের নয়। আমাদের পার্টির এজেন্টরা তারা কি করবেন সেটা নির্বাচন কমিশন ঠিক করে দিতে পারে। নির্বাচন কমিশন আমাদের পার্টির মালিক না। নির্বাচন কমিশন যদি পার্টির মালিক হওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। একদম সঠিক নির্দেশ। বহু ক্ষেত্রে বিএলওরা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে। যেগুলো হয়েছে সেগুলোকে সঠিক করার জন্য ইলেকশন কমিশন যে নতুন করে নির্দেশ দিয়েছে, আমি মনে করি সেটা সঠিক নির্দেশ। দেখুন, অরূপ চক্রবর্তী বললেন যে নির্বাচন কমিশন তৃণমূলের মালিক নয়। তৃণমূল কেন, কমিশন কোনো রাজনৈতিক দলেরই তো মালিক নয়, কমিশন বরং অভিভাবক, গার্জিয়ান। সেই অভিভাবক সুলভ জায়গা থেকেই সম্ভবত আজ দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে গেছিলেন সি মুরুগান। কে জানেন তো, ওই কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক। তা তিনি কাকদ্বীপের সেই বুথগুলোতেই গেছিলেন যেখানে ভোটারদের বয়স 80 বা তার ওপরে, বা যে জায়গাগুলোতে বাবা বা মায়ের সঙ্গে সন্তানের বয়সের ফারাকটা একটু চোখে লাগছে। মুরুগান বাড়ি বাড়ি ঢুকে কথা বলেছেন, সেই সমস্ত ভোটারদের খুঁজে পেতে চেষ্টা করেছেন যাদের বয়স 60-এর ওপর, হিসেব অনুযায়ী আর কি। তারা কীরকম আছেন, সত্যি আছেন কি না, এটাই খতিয়ে দেখেছেন আর কি। ওই ভোটারদের সাথে কথা বলার পর এই বিশেষ পর্যবেক্ষকের পর্যবেক্ষণটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, খুব ইন্টারেস্টিং। মুরুগান বলেছেন ওই কাকদ্বীপের সংশ্লিষ্ট বিএলওরা ভালোই কাজ করেছেন। তার মানে কমিশন বিএলওদের শুলে চড়াতেই যা করার করছে, এটা যারা ভাবছেন তারা ঠিক ভাবছেন না, বরং কমিশন চক্ষুকরণের বিবাদ ভঞ্জনের পর বিএলওদের তো সার্টিফিকেটও দিচ্ছে। এবার মুরুগান আজ যা করেছেন সেটা যদি বাকি পর্যবেক্ষকরাও করেন তাহলে কি দাঁড়াবে, মানে বিএলওদের কাজকর্মে সন্তুষ্ট হয়ে পর্যবেক্ষকরা যদি তার মতোই ঢালাও প্রশংসা করেন তাহলে কিন্তু বিএলওদের মানসিকতাও পাল্টাবে। কমিশন সম্পর্কে যে আতঙ্কটা তৈরি হচ্ছে সেটা কেটে যাবে। আর সেটা হলে তৃণমূল বা শাসক দল বা বিজেপি যাই হোক আর কি, এই রাজনৈতিক দলগুলো এরা বিএলওদের কাছ থেকে যে আনুগত্যটা আশা করছে সেটা পাবে কি?